আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই আশা করছি ভালো আছে। আমিও ভালো আছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদেরকে পড়াছিলাম ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সটি, এবং এই কোর্সটি তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বিনিময় সম্পর্কে। তো আজকেও আমরা সেই বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক বিনিময় সম্পর্কেই আলোচনা করব। তবে আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে প্রত্যয়পত্র। তো প্রত্যয়পত্র কি? প্রত্যয়পত্র হচ্ছে ব্যবসা বাণিজ্য, মানে এটা ব্যবহৃত দলিল যেটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আসলে বেশি ব্যবহার করা হয়। তবে আভ্যন্তরীণ বাণিজ্যেও কিন্তু প্রত্যয়পত্রের ব্যবহার রয়েছে। প্রত্যয়পত্রটা আমরা সাধারণত ইংলিশেই বেশি শুনেছি, লেটার অফ ক্রেডিট বা এলসি যেটাকে বলা হয়। এটা সাধারণত আমদানিকারকের পক্ষে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের অনুকূলে এ মর্মে নিশ্চয়তা প্রদান করে যে কোনো কারণে যদি আমদানিকারক রপ্তানিকারকের অর্থ পরিশোধে ব্যর্থ হয় বা অস্বীকৃতি প্রদান করে, তাহলে এক্ষেত্রে আমদানিকারকের হয়ে ব্যাংক রপ্তানিকারকের মূল্য প্রদানে বাধ্য থাকবে। আসলে এটা একটা নিশ্চয়তা পত্র, একটা ঋণের দলিল যেটা আমদানিকারক ব্যাংক হতে পেল ব্যবসা বাণিজ্য কমপ্লিট করার জন্য। তো আমরা যখন সাধারণভাবে শুনে থাকি যে এলসি বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়, কথাটি সম্পূর্ণ সত্যি নয়। এলসি বৈদেশিক বাণিজ্য প্লাস মানে আভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু ব্যবহৃত হয়। বৈদেশিক বাণিজ্যে যখন দেখো বৈদেশিক বাণিজ্যে যখন বাণিজ্যিক কার্যক্রমগুলো সম্পন্ন হয়, সেখানে কিন্তু দুটো কোম্পানি পরস্পরের কাছে কিন্তু অজানা, তাই না? পরস্পরকে চেনে না, তারা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য জানে না। তো এই যে এখানে না জানার কারণে আবার তাদের মুদ্রার কিন্তু ভিন্নতা রয়েছে, মুদ্রার ভিন্নতা, তাদের যে পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি, সেটার ভিন্নতা। তো নানা বিষয় নিয়ে কিন্তু আসলে এই দুই দেশের দুই আমদানি এবং রপ্তানিকারক পক্ষের মধ্যে কিন্তু সন্দেহ বা জটিলতার সৃষ্টি হতে পারে যে কীভাবে তারা তাদের এই লেনদেনটাকে, যেদিকে মূল্যটা জড়িত, পণ্যটা জড়িত, এই পণ্য এবং মূল্য এই দুই বিষয়ে তারা কিভাবে লেনদেনটাকে নিষ্পত্তি করবে, সে বিষয়ে কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহ কাজ করে। তো এই সন্দেহ, এই জটিলতাকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু পৃথিবীতে প্রত্যয়পত্রের আগমন ঘটেছে, এবং এই প্রত্যয়পত্র কিন্তু এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কারণ অধিকাংশ ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রত্যয়পত্রটাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো প্রত্যয়পত্র কাকে বলে? আমরা যদি পিএস কলিংয়ের ভাষায় বলতে যাই, তাহলে প্রত্যয়পত্র হচ্ছে একটা ব্যাংক, ইস্যুকারী ব্যাংক তার গ্রাহকের পক্ষে পণ্য সরবরাহকারীকে অর্থ প্রদানের সম্মতিপত্র। অর্থাৎ গ্রাহকের পক্ষে গ্রাহকের ব্যাংক কি করবে, যে পণ্য সরবরাহ করছে তাকে নিশ্চয়তা দিচ্ছে পণ্যের মূল্য পরিশোধের ক্ষেত্রে, যদি গ্রাহক বা আমদানিকারক সেই পণ্যের মূল্য পরিশোধ না করে সেক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা দেখো বোর্ডে একটা সংজ্ঞা লিখে রেখেছি, তোমরা একটু যদি দেখো। প্রত্যয়পত্রের সংজ্ঞা হচ্ছে যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশনটা কি, যে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিচ্ছে এবং আমদানিকারকের অপারগতায় নিজে পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দেয়, তাকে প্রত্যয়পত্র বলে। তার মানে যখন একটা প্রত্যয়পত্র খোলা হয় এবং সেটা রপ্তানিকারকের নিকট প্রেরণ করা হয়, তখন রপ্তানিকারক কিন্তু নিশ্চিত হয়ে যায় যে সে তার পণ্যের মূল্য অবশ্যই পাবে। তাই সে কিন্তু তার পণ্যটিকে বিদেশে সরবরাহ করতে অবশ্যই আগ্রহী হবে। এবং এই যে নিশ্চয়তাটা কাজ করে এখানে, এটা কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো প্রত্যয়পত্রকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু আমরা কয়েকটা বিষয় দেখতে পাই। একটা হচ্ছে প্রত্যয়পত্র একজন আমদানিকারক তার ব্যাংকে গিয়ে খুললো, ঠিক আছে? তো এতগুলো অর্থ ব্যাংক কেন আরেকজনকে দিবে? অর্থাৎ আমদানিকারকের পক্ষে ব্যাংক রপ্তানিকারককে কেন অর্থ দিবে, তাই না? আমি যদি গিয়ে ব্যাংকে বলি আমি থাইল্যান্ড থেকে কিছু কসমেটিক্স আমদানি করতে চাই, আমাকে একটা প্রত্যয়পত্র খুলে দেন, ব্যাংক কি তা করবে? ব্যাংক কিন্তু তা করবে না।
কেন করবে না? কারণ আমি গিয়ে বললাম আর সে কাজ করে দিবে তা নয়, আমাকে অবশ্যই ব্যাংকের কোনো একটা সেবা গ্রহণ করতে হবে, সেই সেবার এগেনস্টে তো সে আমাকে একটা সেবা প্রদান করবে, তাই না? তো এক্ষেত্রে প্রত্যয়পত্রটা হলো একটা ঋণ বা ঋণের দলিল। যেহেতু প্রত্যয়পত্রটা হলো একটা ঋণের দলিল, অর্থাৎ আমদানিকারক ব্যাংকের কাছে ঋণে আবদ্ধ হলো। সেই ঋণে আবদ্ধ হওয়ার কারণে কিন্তু প্রত্যয়পত্র ব্যাংক খুললো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে আমি যদি ব্যাংকে প্রত্যয়পত্রের সমান টাকা রাখি তাহলেও কি এটা আমার ঋণ হয়ে যাবে? কথা কিন্তু সত্য যে ঋণ হবে না। কারণ তখন ব্যাংক আমার যে অ্যাকাউন্টের অর্থ রয়েছে সেটার উপর বেস করে কিন্তু প্রত্যয়পত্র প্রদান করবে। এখন প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট, ক্রেডিট অর্থ কি? ঋণ। যখন এটা প্রত্যয়পত্র তখন কিন্তু এটা অবশ্যই একটা ঋণের দলিল, সেটা আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকার পরেও। যখন মূল্য পরিশোধের সময় হবে তখন ব্যাংক হয়তো তার কাছ থেকে অর্থটা পরিশোধ করে দিয়ে আমার যে অ্যাকাউন্টে অর্থ আছে সেটাকে হয়তো গ্রহণ করে নেবে। আমার কথাটা আসলে বোঝা গেছে কিনা? যে প্রত্যয়পত্র হচ্ছে একটা ঋণের দলিল, ঠিক আছে, যেটা আমার আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে থাকে, এবং এর এগেনস্টে যদি আমদানিকারক পর্যাপ্ত পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে রাখে তারপরেও এটা একটা ঋণের দলিল। এরপরে হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য কি, প্রত্যয়পত্র কি চাইলে আমি দিতে পারবো? তোমরা হয়তো আমাদের কাছে আসো, ম্যাডাম একটা প্রত্যয়নপত্র দেন। প্রত্যয়নপত্র আর প্রত্যয়পত্র কিন্তু এক জিনিস নয়। প্রত্যয়পত্র হচ্ছে লেটার অফ ক্রেডিট, আর প্রত্যয়নপত্র হচ্ছে যেটা তোমাদের কোনো সার্টিফিকেট বা তোমাদের কোনো কাজে যখন লাগে তখন আমরা হয়তো সুপারিশ করে দিই, ঠিক আছে? তার মানে প্রত্যয়পত্র আর প্রত্যয়নপত্র কিন্তু আলাদা। আর প্রত্যয়পত্র আমি দিতে পারবো না, এটা কে দিতে পারবে? এটা দিতে পারবে শুধুমাত্র ব্যাংক। যে ব্যাংকে তুমি এই সেবা চাও সেই ব্যাংকে। এখন একটা ব্যাংকের সব শাখায় কি প্রত্যয়পত্র দেয়? না। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে একটা ব্যাংকের সব শাখা কিন্তু প্রত্যয়পত্র দেয় না। যে শাখাগুলো অথরাইজড ডিলার বা কি বলে সেটাকে এডি ব্রাঞ্চ বা ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো থেকেই মূলত এই প্রত্যয়পত্র ইস্যু করা হয়। তো এরপরে হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য কি, আরেকটি বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে যে এটা আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে দেওয়া হয়, তাই না? আর আরও একটি বিষয় কিন্তু রয়েছে, যেহেতু এটি একটি বৈদেশিক বাণিজ্যের অংশ, বিদেশি মুদ্রা এর সাথে জড়িত, তার মানে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। যখন ফরেন এক্সচেঞ্জ বলি বা বৈদেশিক বিনিময় বলি বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা যেহেতু জড়িত রয়েছে তার মানে কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই এখানে ইনভলভ থাকবে। এর মধ্যে আরও একটি বৈশিষ্ট্য যদি খেয়াল করো যে এখানে পক্ষ কয়টা? ব্যাংক একটা পক্ষ, আমদানিকারক দ্বিতীয় পক্ষ, রপ্তানিকারক তৃতীয় পক্ষ, অর্থাৎ এলসির ক্ষেত্রে পক্ষ হচ্ছে তিনটা, ব্যাংক, আমদানিকারক, রপ্তানিকারক। আসলে এখানে কি পক্ষ ব্যাংক বলতে যদিও আমরা একটা বুঝিয়েছি, কিন্তু একটা এলসি কর্মকাণ্ডের ক্ষেত্রে অনেকগুলো পক্ষ কাজ করে, তো সেটা একটু পরে পড়াবো, আগে আমরা এই বিষয়গুলো সম্পর্কে পড়ে নিই। তো এলসি কি শুধুই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঘটে? তা নয়। এলসি তুমি ব্যক্তিগত প্রয়োজনেও প্রত্যয়পত্র তুমি ব্যক্তিগত প্রয়োজনেও করতে পারো। সাধারণত কারো যদি বিদেশ যাওয়ার প্রয়োজন হয় এবং অর্থ দরকার হয় তখন কিন্তু তারা দেশ থেকেও প্রত্যয়পত্র নিয়ে তারপরে সেখানে ওই ব্যাংকের যে প্রতিনিধিরা রয়েছে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে ওই প্রত্যয়পত্রের এগেনস্টে। তো এই ছিল আমার প্রত্যয়পত্র। এখন আসি প্রত্যয়পত্রের গুরুত্ব। আসলে প্রত্যয়পত্রের গুরুত্ব অনেক, যেহেতু একটা ব্যবসা বাণিজ্য মানে বিশেষ করে বৈদেশিক বাণিজ্য প্রত্যয়পত্র নির্ভর অনেকটা, তাই এক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে কিন্তু প্রত্যয়পত্র জড়িয়ে আছে, এজন্য এর গুরুত্ব অপরিসীম। তো আমরা যদি প্রথম এমনি একটা গুরুত্ব কথা পড়ি, সেটা লিখে রেখেছি যে বৈদেশিক বাণিজ্য উন্নয়ন। দেখো বৈদেশিক বাণিজ্য উন্নয়ন মানে কি? যখন আমি বিদেশ থেকে কোনো কিছু
কিনতে চাই বা আমি কোনো কিছু বিক্রয় করতে চাই, তখন তো আমার প্রত্যয়পত্র প্রয়োজন হচ্ছে। এবং যদি আমি আমার এই বৈদেশিক যে বিনিময়টা বা বাণিজ্যটা কমপ্লিট করি, তাহলে আমার কিন্তু ব্যবসাটা যেমন সম্প্রসারণ হবে, তেমনিভাবে কিন্তু আমার দেশের অর্থনীতিতেও কিন্তু কিছু অর্থ যোগ হবে। প্লাস আমার দেশের যে কর্মসংস্থান ব্যবস্থা, সেটাও কিন্তু আরও শক্তিশালী হবে এবং আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। মোট কথা হচ্ছে যে যখন একটা বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু শুধু যে আমদানিকারক বা রপ্তানিকারক লাভবান হয় তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু শুল্ক বিভাগ, তারপরে হচ্ছে বিনিয়োগ বোর্ড, মানে অনেক কিছু মেনটেন করে যেহেতু বিজনেসটা হয়, সেহেতু তারা প্রত্যেকেই কিন্তু ট্যাক্স, টেরিফ, শুল্ক সব কিছু কিন্তু আর্ন করে। তার মানে আয়েরও কিন্তু একটা পথ সৃষ্টি হয়, সেটাও কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা রাখে। তো এটাই বলেছে যে বৈদেশিক বাণিজ্য উন্নয়ন। বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন মানে হচ্ছে যে আমার দেশের বা অন্য দেশের যে উদ্বৃত্ত পণ্যটা, সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমার দেশ যেমন অন্য দেশের কাছে বিদেশ, অন্য দেশ আমার দেশের কাছে বিদেশ, আসলে দুই দেশেরই কিন্তু এই উন্নয়নটা সংঘটিত হচ্ছে। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ। অভ্যন্তরীণ বাণিজ্য কিভাবে সম্প্রসারণ হয়? আমি আগেই বলেছি যে বৈদেশিক বাণিজ্যেই যে প্রত্যয়পত্রের ব্যবহার হয় তা কিন্তু নয়। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও প্রত্যয়পত্রের ব্যবহার রয়েছে। সাধারণত অপরিচিত ব্যবসায়ীরা বড় ধরনের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই অভ্যন্তরীণ যে এলসি সেটা ব্যবহার করে থাকেন। তো যারা এক্সপোর্টার কোম্পানি রয়েছে, তারা কিন্তু লোকাল এলসির মাধ্যমেও লোকাল যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করে থাকে। তার মানে বোঝা যাচ্ছে কি, এই অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ওপরে কিন্তু একটা ইতিবাচক প্রভাব এই প্রত্যয়পত্রের কারণে পড়েছে। যেহেতু এক্সপোর্টের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর জন্য কাঁচামাল স্বরূপ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলোকে কেনা হচ্ছে, তার মানে আমাদের লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু এই এলসির মাধ্যমে কি লাভবান হচ্ছে, তারাও কিন্তু আরও অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে, দেশের অর্থনীতিতে অধিক গুরুত্ব রাখতে পারছে। এ কারণে বলা হচ্ছে যে এটিও প্রত্যয়পত্রের একটি গুরুত্ব। এবার আসি মূল্য প্রাপ্তির নিশ্চয়তা। প্রত্যয়পত্রের সর্বপ্রধান যে গুরুত্ব, এটা আসলে এটাই যে মূল্য প্রাপ্তির নিশ্চয়তা। একজন রপ্তানিকারক যিনি তার আমদানিকারককে চিনেন না, তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তার কোনো ধারণা নেই, তিনিও কিন্তু নিশ্চিন্ত মনে এই পণ্য রপ্তানি করতে পারেন যদি তিনি বা তার প্রতিনিধি ব্যাংক এলসি কপিটি পেয়ে যায়। অর্থাৎ আমদানিকারক তার পক্ষে বা তার অনুকূলে এলসি প্রেরণ করলে তিনি কিন্তু এই মর্মে নিশ্চিত হন যে তিনি অবশ্যই তার প্রেরিত পণ্যের মূল্য পাবেন। এটাই বলা হচ্ছে যে মূল্যপ্রাপ্তির নিশ্চয়তা। এরপরে আসি ঝুঁকি হ্রাস। দেখো, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু সবাই কিন্তু সবাইকে ব্যক্তিগতভাবে চেনে না, ফলে সবাই সবাইকে বিশ্বাস করতে পারে না। তো বিশ্বাস করতে না পারার পর থেকে তাদের মধ্যে কি হয়, জটিলতা বা সন্দেহ সৃষ্টি হয়, লেনদেন নিষ্পত্তিতে সমস্যা হয়। এখন এলসি আসার কারণে কি হলো, যে তারা তাদেরকে না চিনলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে আমার মূল্যপ্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তার মানে আমার এখানে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার বা মূল্য হারানোর যে ঝুঁকি, সেটা কিন্তু নেই বা ঝুঁকি হ্রাস হয়েছে। মূলত এটাই বোঝানো হয়েছে এখানে। অগ্রিম অর্থ প্রাপ্তি। অনেক সময় দেখা যায় যে যারা ব্যবসায়ী তারা হয়তো প্রয়োজনীয় অর্থের অভাবে তারা মানে কাঁচামাল ক্রয় করতে পারছেন না। তো আগাম যে প্রত্যয়পত্রগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু কি করা যায়, আগাম অর্থ গ্রহণ করে পণ্য প্রক্রিয়াকরণ এবং পণ্য প্রস্তুতকরণ ইত্যাদি কাজগুলো করা যায়। সেজন্যই বলা হয়েছে যে অগ্রিম অর্থ প্রাপ্তি। তবে এক্ষেত্রে না দুই পক্ষই সুবিধা পায়, রপ্তানিকারকও সুবিধা পায়, আমদানিকারকও কিন্তু সুবিধা পায়। আমদানিকারক সুবিধাটা কি? আমদানিকারকের সুবিধাটা হচ্ছে যে সে মূল্য প্রদানের নিশ্চয়তাটা রপ্তানিকারকের কাছে প্রেরণ করলো, রপ্তানিকারকের বিশ্বাসটা সে অর্জন করতে পারলো। আর রপ্তানিকারক তো বললামই যে সে যেহেতু আগাম অর্থ পায়, তো এইটা মানে প্রত্যয়পত্র পাওয়া মানেই যে অর্থ পেয়ে গেল তা কিন্তু না।
প্রত্যয়পত্রটাকে পাওয়ার পর সে সেটাকে ব্যাংকে জামানত রেখে তার বিপরীতে কিন্তু সে লোন পেতে পারে। আবার তার প্রস্তুতকৃত বিলে, মানে রপ্তানিকারকের প্রস্তুতকৃত বিলে যদি আমদানিকারক স্বীকৃতি দেয়, তাহলে সেই বিনিময় বিলটিকে কিন্তু বাট্টাকরণের মাধ্যমে সে অর্থ সংগ্রহ করতে পারে। এই কথাটি মূলত এখানে বোঝানো হয়েছে যে অগ্রিম অর্থ প্রাপ্তি। সম্পর্ক সৃষ্টি, যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা রয়েছেন, তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি হয় যখন তারা আমদানি বা রপ্তানিকারকের ভূমিকা অবতীর্ণ হন। তো এই তাদের সম্পর্কটা ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু নির্ভর করে তাদের যে ব্যবসায়িক আচরণ সেটার উপর। এবং এই ব্যবসায়িক আচরণটা প্রকাশ পায় কিসের মাধ্যমে? প্রত্যয়পত্রটা প্রেরণের মাধ্যমে। তো যদি রপ্তানিকারককে আমদানিকারক প্রত্যয়পত্র প্রেরণ করেন, তাহলে কিন্তু রপ্তানিকারক নিশ্চিত হয় এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক সুসম্পর্ক সৃষ্টি হয়। এটা যে মানে প্রত্যয়পত্র যে শুধু ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে তা কিন্তু না, এটা কিন্তু বিভিন্ন দেশের মধ্যেও সুসম্পর্ক সৃষ্টি করে। যেমন দেখো, আমাদের সাথে কিন্তু ইসরায়েলের কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই, তাই এখানে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আমি যদি উদাহরণ দিই যে এটা প্রত্যয়পত্রের কারণে, কথাটা কিন্তু ভুল হবে, এটা না। কিন্তু অন্যান্য অনেক দেশের সাথে, বিশেষ করে যেসব দেশে আমরা আমাদের রেডিমেড গার্মেন্টসগুলোকে পাঠাই, অর্থাৎ তৈরি পোশাককৃত পণ্যগুলোকে পাঠাই, সেসব দেশের সাথে কিন্তু আমাদের ব্যবসায়িক সুসম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু প্রত্যয়পত্র একটি ভূমিকা রেখেছে। কর্মসংস্থান, আমি বারবার বলছি, যেহেতু এলসি বা প্রত্যয়পত্র আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সাহায্য করছে, তার মানে যখনই আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে, তখনই কিন্তু কর্মক্ষেত্রটাও কি হচ্ছে? আরও বৃদ্ধি পাচ্ছে। আর যখনই কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে, তখনই কিন্তু আমাদের বেকার যুবকদের বা যারা বেকার কর্মহীন লোক রয়েছেন, তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এছাড়া আরও একটি বিষয়, এলসি যে করবে, মানে ব্যাংকগুলো কেন এলসি খুলবে, মানে আমদানিকারকের পক্ষে একটা ব্যাংক কেন এলসি খুলবে, তার বেনিফিট কি? বাংলাদেশে মূলত এতগুলো ব্যাংক গড়ে উঠেছে এবং বেশ ভালোভাবে তারা ব্যবসা পরিচালনা করার একটি প্রধান কারণ হচ্ছে যে তারা এই এলসি খাত থেকে বিপুল পরিমাণ কমিশন আয় করে। এলসির সাথে রিলেটেড বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন সার্ভিস প্রদান করে এবং সার্ভিস চার্জ প্লাস কমিশন বাবদ তারা কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম করে এই এলসি খাত থেকে। তো এটাই বলা হচ্ছে যে এলসি খাত থেকে যেহেতু আয়ের পরিমাণ বেশি, তার মানে এই আয়ের পরিমাণ বেশি হলে তারা কি করছে, যে তারা তাদের ব্যবসাটাকে আরও এক্সপান্ড করছে, সম্প্রসারণ করছে, ফলে কর্মসংস্থান আরও বেশি সৃষ্টি হচ্ছে। তো এ ছিল আমাদের প্রত্যয়পত্রের গুরুত্ব। এছাড়া আরেকটি গুরুত্ব, আরও অনেক গুরুত্ব আছে, তার মধ্যে যেমন বিদেশ ভ্রমণ। যেমন বিদেশ ভ্রমণে কিন্তু সহযোগিতা করে। কিভাবে করে দেখো, কোনো ব্যক্তি যদি কোনো কারণে বিদেশে যেতে চায় এবং সে তার দেশে প্রত্যয়পত্র খুলে যায়, তাহলে সে কিন্তু বিদেশে গিয়ে সেই প্রত্যয়পত্রটিকে প্রদর্শন করে সে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য পেতে পারে, বা নির্দিষ্ট বিভিন্ন মানে প্রতিনিধির কাছ থেকেও পেতে পারে। এটা হচ্ছে তার চুক্তি, ব্যাংকের সাথে তার চুক্তি অনুযায়ী সে কিন্তু এই চুক্তি অনুযায়ী এলসির অর্থ সংগ্রহ করতে পারে। এরপরে আসি বিভিন্ন প্রকার প্রত্যয়পত্র। নিশ্চিত প্রত্যয়পত্র। নিশ্চিত প্রত্যয়পত্রটা কি? যখন একটি ব্যাংক তার গ্রাহক বা আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে প্রত্যয়পত্র প্রস্তুত করে প্রেরণ করে, তারপরে এই প্রেরণের পরে রপ্তানিকারক যদি আবার আমদানিকারকের উপর একটি বিনিময় বিল প্রস্তুত করে এবং ব্যাংক তাতে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত আশ্বাস প্রদান করে যে কোনো কারণে যদি আমদানিকারক অর্থ প্রদানে, মানে পণ্যের মূল্য প্রদানে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক তা প্রদান করবে। এই যে নিশ্চিত একটা আশ্বাস দিল, এটাকেই বলা হচ্ছে যে নিশ্চিত প্রত্যয়পত্র। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রত্যয়পত্র সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এরপরে আসি অনিশ্চিত প্রত্যয়পত্র। অনিশ্চিত প্রত্যয়পত্রটা কি? যখন একটি এলসি খোলার পর সেটা রপ্তানিকারকের নিকট প্রেরণ করা হয় এবং রপ্তানিকারক এরপর যদি বিল প্রস্তুত করে সেটা আবার পাঠায় আমদানিকারকের ব্যাংকে, তখন আমদানিকারক ব্যাংক যদি
স্বীকৃতি আমদানিকারক যদি স্বীকৃতি প্রদানে নিশ্চিত আশ্বাস না দিয়ে ধরো সাধারণ প্রতিশ্রুতি দেয়, তখন সেটাকে অনিশ্চিত প্রত্যয়পত্র বলা হচ্ছে। এখন সাধারণ আর নিশ্চিতের মধ্যে পার্থক্যটা কি? নিশ্চিতটা হচ্ছে পরিবর্তন করা যাবে না, ওখানে নিশ্চিত আশ্বাস মানে অবশ্যই যে রপ্তানিকারককে যে মূল্য প্রদানের কথা বলা হচ্ছে সেটা অবশ্যই ব্যাংক প্রদান করবে। আর অনিশ্চিতের ক্ষেত্রে এখানে ব্যাংক এমন কোনো শর্ত বা মানে বললাম না, নিশ্চিত আশ্বাস দিবে না যে তার প্রত্যয়পত্রের অর্থ অবশ্যই প্রেরণ করা হবে, মানে মূল্য অবশ্যই প্রেরণ করা হবে। এখানে সে সাধারণ প্রতিশ্রুতি দেয়। তবে যদি বিল প্রস্তুত করার পরে তাতে ব্যাংক স্বীকৃতি দেয় বা আমদানিকারক স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই বিলের মর্যাদা ব্যাংককে অবশ্যই রাখতে হবে। এরপরে আসি ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র। ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যাক টু ব্যাক এলসিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এটা কি? এটা হচ্ছে একটা মাদার এলসি, মানে একটা রপ্তানিকারকের কাছে যে প্রথম যে এলসিটা আমদানিকারকের ব্যাংক মানে প্রেরণ করলো, প্রথম যেটা প্রেরণ করলো অরিজিনাল যে মাদার যে এলসিটা প্রেরণ করা হলো রপ্তানিকারককে, তার এগেনস্টে রপ্তানিকারক তার যে আমদানিকারকের চাহিদা অনুযায়ী কাঁচামাল সংগ্রহ করবে, এবং এই কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে তাকে যে অর্থ ব্যয় করতে হবে সেই অর্থ অনেক সময় তার কাছে নাও থাকতে পারে। যদি তার কাছে অর্থ না থাকে তাহলে সে কি করবে? সে আবার তার যে অরিজিনাল এলসি যেটা সে পেয়েছে সেই এলসির এগেনস্টে, মানে সেই এলসিটাকে জামানত রেখে আরেকটি প্রত্যয়পত্র খোলে, এবং এই প্রত্যয়পত্রের মাধ্যমে সে হচ্ছে অন্য দেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে, কাঁচামাল সংগ্রহ করে তারপরে সে তার কার্যক্রম সম্পাদনের পর যখন সে তার কাঁচামাল ক্রয়ের শিপমেন্ট হয় বা বন্দরে পৌঁছায়, তখন সে ওই পরের এলসিটার অর্থ পরিশোধ করে দেয় এবং মাস্টার এলসিটা কিন্তু তখনও থাকে। তার মানে আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো আমি 1 লক্ষ পিস শার্ট ক্রয়ের অর্ডার পেয়েছি। তো এখন আমি যে 1 লক্ষ পিস শার্ট প্রস্তুত করব সেজন্য যে সুতা এবং যে বোতাম, এগুলোর আবার চাহিদা আমার আমদানিকারক দেশ নির্ধারণ করে দিয়েছে যে ওই দেশি বোতাম লাগবে, ওই দেশি সুতা লাগবে বা ওই কোম্পানির সুতা লাগবে। তো দেখা গেছে এগুলো কিনতে গেলে বা এই বিদেশি থেকে আবার আমার এই আনুষঙ্গিক কাঁচামাল ক্রয় করতে গেলে কি করতে হবে? আমাকে আরেকটি প্রত্যয়পত্র খুলতে হবে। তো আমার কাছে এখন নগদ কোনো টাকা নেই, তাহলে আমি কি করতে পারি? আমি আমদানিকারক যে আমাকে 1 লক্ষ পিস শার্টের জন্য যে এলসিটি প্রেরণ করেছে সেটিকেই ব্যাংকের কাছে মানে জামানত রেখে দিলাম, এবং সেটির এগেনস্টে আমি কি করলাম? আরেকটি প্রত্যয়পত্র খুললাম যে দেশের থেকে আমি আমার বোতাম আর সুতা আমদানি করব। তো দেখা গেল আমার বোতাম আর সুতা অবশ্যই আগে আসবে, যেহেতু আমার শার্ট প্রস্তুত করার পরে তো আমি সেটাকে শিপমেন্ট দিব। তো আমার বোতাম এবং সুতা চলে আসার পরে কিন্তু আমার কি করতে হবে? তার মূল্য দিয়ে দিতে হবে 5 কর্মদিবসের মধ্যে। আমি 5 কর্মদিবসের মধ্যে মূল্য দিয়ে দিলাম, এবং আমার যে মাদার এলসি প্রথম এলসি সেটা কিন্তু ঠিক থাকলো। তো এই যে প্রথম এলসিকে রেখে জামানত রেখে বলো বা প্রথম এলসির বিপক্ষে আরেকটি এলসি খোলা, এটাকেই বলা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে 100% এক্সপোর্ট যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা অলওয়েজ ব্যাক টু ব্যাক এলসি ইউজ করে। তো ব্যাক টু ব্যাক এলসিতে 3টি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে এটি যে মাদার এলসি বা মূল এলসি সেই এলসির বিপক্ষে হতে হবে, মানে ওই এলসিটা এগেনস্টে হতে হবে। আর আরেকটা হচ্ছে যে অবশ্যই মূল এলসি থেকে কম মূল্যে আমার আরেকটি এলসি করতে হবে, মানে আমি যে মূল এলসির বিপক্ষে একটি এলসি করলাম বা প্রত্যয়পত্র খুললাম, সেই প্রত্যয়পত্রের যে ভ্যালু বা মূল্য সেটা অবশ্যই মাদার এলসির চেয়ে কম হবে। মেয়াদ, আরেকটি হচ্ছে মেয়াদ, মূল এলসির থেকে অবশ্যই কম হবে আমার ব্যাক টু ব্যাক এলসি। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, নয়তো আমি আবার ক্লাসে বুঝিয়ে দেব।
তো এটা ছিল আমার ব্যাক টু ভ্যাকেন্সি। এবার আসি দলিলি প্রত্যয়পত্র। সাধারণত সব প্রত্যয়পত্রই দলিলই হয়, তারপরেও আমরা অবশ্যই ডিটেলসে জানবো। দলিলি প্রত্যয়পত্র হচ্ছে সেই প্রত্যয়পত্রগুলো যেখানে প্রত্যয়পত্র প্রস্তুতের সময় শর্ত জুড়ে দেওয়া হয়। যদি মানে উল্লেখিত শর্তানুযায়ী দলিলসমূহ উপস্থাপন না করা হয় তাহলে এই বিলটি মানে সকল শর্ত পূরণ করেছে বলে গণ্য হবে না এবং বিলটি বাতিল হবে। তাহলে কি কি শর্ত থাকতে পারে, মানে কি কি দলিল সেখানে সংযুক্ত থাকতে পারে? যেমন কোম্পানিগুলো কিন্তু জাহাজীকরণ দলিল, তারপরে হচ্ছে বহনপত্র, বিমাপত্র, আরও নানান আনুষঙ্গিক যে দলিলগুলো রয়েছে, বিল অফ লোডিং, মানে সব দলিলগুলো কিন্তু চায় যখন এলসিটি মেয়াদ উত্তীর্ণ হয় তখন, বা শিপমেন্ট যখন কমপ্লিট হয়ে আমদানিকারকের দেশের বন্দরে এসে পৌঁছায় তখন কিন্তু এই মানে তাদের যে মানে রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংকের কাছে যে অর্থটা পাবে সেই অর্থটা পাওয়ার পূর্বে তাকে সব ধরনের ওই দলিলগুলোকে উপস্থাপন করতে হয়। এটাই হচ্ছে দলিলি প্রত্যয়পত্র। এরপরে আসি খোলা প্রত্যয়পত্র। খোলা প্রত্যয়পত্র হচ্ছে সেই প্রত্যয়পত্র যে প্রত্যয়পত্রের ক্ষেত্রে ইস্যুকারী ব্যাংক প্রত্যয়পত্রটি প্রয়োজনে বাতিল করে দিতে পারে, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াও সংশোধন প্লাস বাতিল করতে পারে। তো এখন এটা আবার খোলা প্রত্যয়পত্র। এরপর আসি স্থির প্রত্যয়পত্র। স্থির প্রত্যয়পত্র কি? যে প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংক মেয়াদ উত্তীর্ণ ছাড়াও, মানে মেয়াদ উত্তীর্ণ ছাড়া আর কোনোভাবেই বাতিল করতে পারবে না। খোলা প্রত্যয়পত্রের ক্ষেত্রে যেটা বললাম যে এটা পূর্ব বিজ্ঞপ্তি ব্যতি রেখেও কর্তৃপক্ষ বাতিল করতে পারে, মানে ব্যাংক বাতিল করে দিতে পারে বা আমদানিকারক বাতিল করে দিতে পারে যে হয়তো কোনো সমস্যা হয়েছে সে এই জন্য প্রত্যয়পত্রটাকে বাতিল করতে পারে। কিন্তু স্থির প্রত্যয়পত্রের কিন্তু একবার বিলের স্বীকৃতি দিয়ে দিলে এটাকে আর বাতিল করা যাবে না যতদিন পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ না হয়। কোনো কারণে যদি গ্রাহকের বা আমদানিকারকের মৃত্যুও হয় বা সে দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ ব্যাংকের অর্থ ফেরত দিতে পারবে না, সেই অবস্থাতেও কিন্তু ব্যাংকে কি করতে হবে? ব্যাংক এই প্রত্যয়পত্রের অর্থ রপ্তানিকারককে দিতে বাধ্য থাকবে। এরপরে আসি নির্দিষ্ট প্রত্যয়পত্র। নির্দিষ্ট প্রত্যয়পত্র হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। মেয়াদ শেষ হলে এই অর্থ পরিশোধ করা হবে, তারপরে এই প্রত্যয়পত্রটি বাতিল বলে গণ্য হবে। মানে নির্দিষ্ট প্রত্যয়পত্র হচ্ছে নির্দিষ্ট মেয়াদের জন্য রপ্তানিকারকের অনুকূলে আমদানিকারক খুলে থাকে নির্দিষ্ট অর্থে, মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্লাস নির্দিষ্ট মেয়াদ থাকে হচ্ছে এই প্রত্যয়পত্রের প্রধান বিষয়বস্তু। এরপরে আসি আগাম প্রত্যয়পত্র। দেখো, আগাম প্রত্যয়পত্র হচ্ছে সেই প্রত্যয়পত্রগুলো যেগুলো রপ্তানিকারকের অনুকূলে খোলা হয় যাতে তাকে অগ্রিম অর্থ প্রেরণ করা যায়। যেটা আগে বলেছিলাম আমি যে যখন রপ্তানিকারকের অর্থের প্রয়োজন হয় এবং তার কাছে যখন পণ্য প্রক্রিয়াজাত করার বা পণ্য সংগ্রহের জন্য অর্থ না থাকে তখন সে অনেক সময় আমদানিকারকের সাহায্য চায়, তখন আমদানিকারক এই রপ্তানিকারকের অনুকূলে এই ধরনের আগাম প্রত্যয়পত্র খুলে থাকে। এবং আগাম প্রত্যয়পত্র মূলত খোলা হয় পণ্য প্রক্রিয়াকরণ, যেটা আমরা বলছিলাম, গুদামজাতকরণ, তারপরে হচ্ছে বিমা খরচ ইত্যাদি কারণ, বা জাহাজীকরণ, এই কারণে। তো আগাম প্রত্যয়পত্র কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে লাল দফা প্রত্যয়পত্র, একটা হচ্ছে সবুজ দফা প্রত্যয়পত্র। লাল দফা প্রত্যয়পত্রটা কি? লাল দফা প্রত্যয়পত্রের একটি ধারা লাল কালিতে লেখা থাকে এবং এই প্রত্যয়পত্রগুলো ইস্যু করা হয় মূলত পণ্য সংগ্রহ, পণ্য প্রস্তুতকরণ, পণ্য প্রক্রিয়াকরণ, পণ্য মোড়কীকরণ, মানে মোট কথা হচ্ছে পণ্যটা জাহাজ পর্যন্ত পৌঁছানোর জন্য যে খরচগুলো হয় সেই খরচগুলোর জন্য। আর সবুজ দফা প্রত্যয়পত্র কি? সবুজ দফা প্রত্যয়পত্র হচ্ছে যে এই প্রত্যয়পত্র একটি ধারা সবুজ কালিতে লেখা থাকে এবং সেই ধারা অনুযায়ী এই প্রত্যয়পত্রের অর্থ প্রেরণ করা হয় মূলত প্রি শিপমেন্টের জন্য, অর্থাৎ আগেটা ছিল পণ্য সম্পর্কিত আর এখানে হচ্ছে শিপমেন্ট সম্পর্কিত, অর্থাৎ পণ্যটিকে গুদামজাত করে তারপরে শিপমেন্ট করার জন্য যে খরচটা, সেই খরচটা বিয়ার করার জন্য মূলত এই মানে প্রত্যয়পত্রটি ইস্যু করা হয়। যেমন জাহাজ ভাড়া, গুদামজাত খরচ ইত্যাদি বিয়ার করার জন্যই রপ্তানিকারকের অনুকূলে আমদানিকারক এই প্রত্যয়পত্র খুলে থাকে। তো লাল দফা প্রত্যয়পত্রগুলো আসলে আমাদের দেশে নয়, এটি হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এই অঞ্চলে বেশি ব্যবহার করা হয়। এরপরে আসি
অপ্রত্যাহারযোগ্য প্রত্যয়পত্র, যে প্রত্যয়পত্রটিতে মানে প্রত্যয়পত্রকে চাইলেই ব্যাংক কোনো বিজ্ঞপ্তি ছাড়া সংশোধন বা বাতিল করতে পারে না, তাকে অপ্রত্যাহারযোগ্য প্রত্যয়পত্র বলা হচ্ছে। সাধারণত ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের প্রত্যয়পত্রই বেশি ব্যবহার করা হয়, যে অপ্রত্যাহারযোগ্য। যখন কোনো এলসি বা প্রত্যয়পত্রের অ্যামেন্ডমেন্ট বা সংশোধন বা বাতিলের প্রয়োজন হয়, তখন অবশ্যই তার সাথে সংশ্লিষ্ট সব পক্ষকে মানে জানাতে হয় যে কি কারণে এবং কেন এটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। এই এই যে যেই প্রত্যয়পত্রগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই প্রত্যয়পত্রটাকে বলা হচ্ছে কি অফেরতযোগ্য প্রত্যয়পত্র। এরপরে আসি শিল্পায়িত প্রত্যয়পত্র। শিল্পায়িত প্রত্যয়পত্র সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এলসি বলা হয়। সাধারণত দেখা গেছে যে ভারী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে, মানে শিল্প ক্ষেত্রে যে ভারী যন্ত্রপাতিগুলো, মেশিনারিজগুলো ক্রয় করা হয়, সেক্ষেত্রে যে এলসিগুলো করা হয় তাদেরকে বলা হচ্ছে শিল্পায়িত প্রত্যয়পত্র। এই প্রত্যয়পত্রের এগেনস্টে যে মেশিনটি আসে দেশে, বিশেষ করে বাংলাদেশে যে মেশিনগুলো আসে, সেই মেশিনগুলো থেকে উৎপাদিত পণ্যের 80% শতকরা 80% অবশ্যই রপ্তানি পণ্য হয়ে থাকে। অর্থাৎ উৎপাদিত পণ্যের কমপক্ষে 80% পণ্য বিদেশে রপ্তানি করতে হয়, এবং এই মানে এই যে পণ্য রপ্তানি করলো, এই সম্পর্কে খবর আবার শুল্ক বিভাগকে, বন্ড অফিসকে, প্লাস কেন্দ্রীয় ব্যাংককে বছর শেষে রিপোর্ট দাখিল করে পেশ করতে হয়। মোট কথা হচ্ছে যে যখনই একটা ইন্ডাস্ট্রিয়াল এলসি হয়, সেক্ষেত্রে ওটা অবশ্যই রপ্তানিকৃত পণ্যের জন্য হয়। তো রপ্তানিকৃত পণ্যের জন্য হলে সেখানে দেখা গেছে কমপক্ষে ওই যে মেশিনটির জন্য এই ধরনের এলসি করা হলো, তার 80 থেকে 100% পণ্যই কিন্তু বাইরে বিদেশে রপ্তানি করতে হবে। আসলে এটাই হচ্ছে এই এলসির বৈশিষ্ট্য। ভ্রমণকারীর প্রত্যয়পত্র। আমি কিছুক্ষণ আগেও বলছি তোমাদের যে শুধু যে ব্যবসা বাণিজ্যে প্রত্যয়পত্র ব্যবহার করা হয় তা কিন্তু নয়, ভ্রমণ করার উদ্দেশ্যে বা ব্যক্তিগত উদ্দেশ্যেও কিন্তু প্রত্যয়পত্র গ্রহণ করা যায়। এক্ষেত্রে যিনি ভ্রমণ করবেন তিনি তার ব্যাংকে গিয়ে একটি প্রত্যয়পত্র খুলবেন প্রয়োজনীয়। সেই প্রত্যয়পত্র খুলে তিনি যখন বিদেশে ভ্রমণ করবেন, তখন ওই ব্যাংকটির বিদেশস্থ শাখা থেকে তিনি তার প্রয়োজনীয় অর্থ, এই প্রত্যয়পত্রের যে কপি সেটি দেখিয়ে সংগ্রহ করতে পারবে, প্রত্যয়পত্রের রিসিপ্ট কপি দেখিয়ে আসলে সংগ্রহ করতে পারবে। তো এখানে প্রত্যয়পত্রের যে রয়েছে ভ্রমণকারী প্রত্যয়পত্র, সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে ভ্রাম্যমাণ। নির্দিষ্টটা কি? নির্দিষ্টটা হচ্ছে যে এই প্রত্যয়পত্রটার ক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্টে অবশ্যই মানে প্রত্যয়পত্রটা খোলা হয়েছে, এবং সেটা বিদেশে যে ব্যাংকে খোলা হয়েছে প্রত্যয়পত্রটি, তার বিদেশে যে ব্যাংক রয়েছে, ব্যাংকগুলোর বা শাখাগুলো রয়েছে, সে বা প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে একটি নির্দিষ্ট শাখা থেকে বা নির্দিষ্ট প্রতিনিধির কাছ থেকে কিন্তু আসলে প্রত্যয়পত্রের অর্থ সংগ্রহ করতে পারবে ভ্রমণকারী। আর যেটা ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র, সেক্ষেত্রে দেখা গেছে যে ভ্রমণকারী তার মানে যখন ভ্রমণ করবে, তখন যে ব্যাংকে সে প্রত্যয়পত্র খুলেছিল, সেই ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে সে যদি একাধিক প্রতিনিধি থাকে, তাহলে সে তার একাধিক প্রতিনিধির কাছেই কিন্তু গিয়ে সে অর্থ সংগ্রহ করতে পারবে। তবে এক্ষেত্রে একটি কথা আছে, কথাটি হচ্ছে যে প্রত্যয়পত্রের সাথে এখানে একটি প্রদর্শন পত্র সংযুক্ত থাকে, এবং সেখানে কিন্তু ভ্রমণকারীর স্বাক্ষর থাকে, যাতে ওই একাধিক শাখা বুঝতে পারে যে সে আসলে কি পরিমাণ অ্যামাউন্ট উত্তোলন করেছে। কারণ অবশ্যই সে কিন্তু আনলিমিটেড অর্থের জন্য প্রত্যয়পত্র খুলেনি, অবশ্যই নির্দিষ্ট অর্থের জন্য প্রত্যয়পত্র খুলেছে, এবং এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থই কিন্তু সে একাধিক এর থেকেও তুলতে পারবে, মানে স্লটে স্লটে সে তুলতে পারবে, কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ অর্থের বেশি কিন্তু হবে না। যেমন ধরো আমি বিদেশে ভ্রমণ করতে গেলাম, এখন আমি যে প্রত্যয়পত্রটা নিয়েছি সেটা হচ্ছে ধরো $1000। তো $1000 দেখা গেল আমার ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র, তার মানে আমি যে ব্যাংকে প্রত্যয়পত্র খুলেছি, তার এখানে যে বিদেশস্থ যে শাখা বা প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে দেখা গেল আমি যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি, সেখানে তাদের শাখা থাকলে আমি ওইখান থেকেই তুলতেছি, আমি পকেটে টাকা নিয়ে ঘুরছি না। তার মানে আমি একাধিক শাখা থেকে আসলে স্লটে স্লটে টাকাগুলো তুলছি, কিন্তু আমার মোট কত টাকা? মোট $1000। তো
তো এটাই বলা হচ্ছে যে এটার নামই হচ্ছে ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র, অর্থাৎ আমি একাধিক ব্রাঞ্চ থেকে আসলে প্রত্যয়পত্রের অর্থ সংগ্রহ করতে পারবো এবং আমার এখানে যে আমার অর্থ তুললাম সেটা আমার সিগনেচার সহ একটা প্রদর্শনপত্র থাকবে, সেটা দেখালেই তারা বুঝতে পারবে যে আসলে আমি কি পরিমাণ অর্থ উত্তোলন করেছি এবং আমার কি পরিমাণ লিমিট বাকি আছে। তো এটা হচ্ছে ভ্রমণকারীর প্রত্যয়পত্র। এবার আসি ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। ঘূর্ণায়মান প্রত্যয়পত্র হচ্ছে যে প্রত্যয়পত্রটি নির্দিষ্ট সময়ের জন্য সর্বোচ্চ সীমা নির্দিষ্ট পূর্বক, অর্থাৎ অর্থের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট পূর্বক খোলা হয় এবং এই যে সময়ের মধ্যে এটি পৌনঃপুনিকভাবে ব্যবহার করা যায় একটি প্রত্যয়পত্রের মাধ্যমে। তো আমি উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি একটি এলসি খুলেছি 1 বছর মেয়াদের জন্য, যার ভ্যালু হচ্ছে 4 কোটি টাকা। তো আমি এই 4 কোটি টাকার সমান অথবা এর চেয়ে কম অর্থের লেনদেন আমি এই একটি প্রত্যয়পত্রের মাধ্যমেই করতে পারবো এবং বারবার করতে পারবো। এই যে 1 বছর আমার সময়, এই 1 বছর সময় আমি একাধিকবার লেনদেন করতে পারবো এই একটি মাত্র প্রত্যয়পত্রের মাধ্যমে। এটিকেই বলা হচ্ছে ঘূর্ণায়মান প্রত্যয়পত্র। ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং কি? ফ্যাক্টরিং হলো যে কোনো প্রাপ্য বিল, সেটা হতে পারে বিনিময় বিল বা অঙ্গীকারপত্র। এই প্রাপ্য বিল যখন একজন দেনাদার কর্তৃক প্রদত্ত প্রাপ্য বিল যখন পাওনাদার বিক্রয় করে ফেলে কম মূল্যে, সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টরিং। অর্থাৎ আমি একটা প্রাপ্য বিল পেয়েছি, সেই প্রাপ্য বিলটা আমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে কম মূল্যে বিক্রয় করে দিলাম। এই যে বিষয়টা, এটাই হচ্ছে ফ্যাক্টরিং। এক্ষেত্রে যিনি আমার প্রাপ্য বিলটি ক্রয় করলেন তিনি হলেন ফ্যাক্টর। তো দেখো আমি বোর্ডে লিখে রেখেছি ফোরফেটিং কাকে বলে। এক ধরনের আর্থিক লেনদেন, ফ্যাক্টরিং হচ্ছে এক ধরনের আর্থিক লেনদেন যেখানে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রাপ্য বিল চালান আকারে তৃতীয় কোনো পক্ষের নিকট বার্তার মাধ্যমে বিক্রয় করে। অর্থাৎ এখানে প্রাপ্য বিলটা কিন্তু দুইভাবে বিক্রয় করা যায়, একটা হচ্ছে কম মূল্যে, একটা হচ্ছে বার্তার মাধ্যমে। তো আমি যদি একটা উদাহরণ দেই তাহলে তোমরা বুঝতে পারবে। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রাপ্য বিল দুইভাবে ফ্যাক্টরিং হতে পারে। একটা হচ্ছে অগ্রিম ফ্যাক্টরিং, আর একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ফ্যাক্টরিং। তো সেটা কিভাবে, চলো আমরা একটু দেখে নিই। ধরো আমি একটা বিল প্রাপ্য বিল পেলাম 300 কোটি টাকার। তাহলে প্রাপ্য বিলের মূল্য কত? 300 কোটি টাকা, তাই না? এখন এই প্রাপ্য বিলটি আমি যদি কারো কাছে বিক্রয় করতে চাই, যে ফ্যাক্টরের কাছে আমি বিক্রয় করতে চাই, তিনি এটির জন্য আমাকে প্রথমে আমি অগ্রিম ফ্যাক্টরিংয়ে গেলাম। তো সেই অনুযায়ী তিনি আমাকে অগ্রিম প্রদত্ত করবেন 70%, এ মর্মে চুক্তি হলো। তো তিনি আমাকে যদি 70% প্রদান করেন, তাহলে আমি কি এটা ওনার কাছে 30% কম টাকায় বিক্রয় করে দিলাম? আসলে ঘটনাটা তা নয়। আমি অগ্রিম ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি দেখা হয় যে এক্ষেত্রে ফ্যাক্টর এই প্রাপ্য বিলের অর্থ আদায় করে দিবে এবং সেজন্য সে কমিশন নেবে, প্লাস এখানে বাট্টাও হবে। ঠিক আছে? তাহলে প্রাপ্য বিলের কমিশন নিল ধরো 3%, ফ্যাক্টর নিল, এই কমিশনটা কিন্তু ফ্যাক্টর নিল 3%, তাহলে 3% কমিশন নিলে তাহলে কত টাকা আসে? 3 3 9 কোটি টাকা, তাই না? আর বাট্টা করলো ধরো 5%, তাহলে আমার বাট্টার পরিমাণ হলো 15 কোটি টাকা। আর আমার দেওয়ার কথা কত ছিল? অর্থাৎ যিনি ফ্যাক্টর করবেন সেই ফ্যাক্টর কত টাকা দিতে প্রস্তুত আমাকে এই আমার প্রাপ্য বিলের জন্য অগ্রিম হিসেবে? 70%। তাহলে 70%-এ কত টাকা আসে? দেখো 3 × 7 = 21, 210 টাকা। আমি আবার বলছি তোমাদেরকে, আমি একটি প্রাপ্য বিল
পেয়েছি যে প্রাপ্য বিলটির মূল্য 300 কোটি টাকা। এখন এটি আমি কোনো ফ্যাক্টরের কাছে বিক্রয় করে দিতে চাই এবং সেজন্য একজন ফ্যাক্টর আমাকে 70% দিতে রাজি হলো এবং এই শর্তে রাজি হলো যে আমাকে 3% কমিশন প্লাস 5% বাট্টা দিতে হবে। অর্থাৎ অগ্রিম ফ্যাক্টরিং, আমি তোমাদেরকে ফ্যাক্টরিংয়ের যে দুইটা প্রকারভেদ, অগ্রিম ফ্যাক্টরিং আর একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ফ্যাক্টরিং, তার মধ্যে অগ্রিম ফ্যাক্টরিংটা পড়াচ্ছি। তো অগ্রিম ফ্যাক্টরিংয়ে আমি 300 কোটি টাকা মূল্যের একটি প্রাপ্য বিলের জন্য 70% অগ্রিম গ্রহণ করব, আর বাকি আমার কমিশন দিতে হচ্ছে 3%, বাট্টা হচ্ছে 5%। তাহলে আমার 70%-এ পেলাম আমি 210 কোটি টাকা। তাহলে 300 কোটি টাকা থেকে আমার বাকি আছে কত কোটি টাকা? 90 কোটি টাকা, তাই না? 300 বিয়োগ 210, 90 কোটি টাকা আমার বাকি আছে। এখন এই 90 কোটি টাকা থেকে আমাকে দিতে হবে কমিশন আর বাট্টা। তাহলে কমিশন আর বাট্টা মিলে কত কোটি টাকা দিতে হবে? 9 আর 15 24 কোটি টাকা। তাহলে বাকি থাকলো আমার কত? 10 থেকে 4 গেলে 6, হাতের হলো 1 না 3, 66 কোটি টাকা। তার মানে আমাকে প্রথমে তো সে 210 কোটি টাকা অগ্রিম দিয়েছে ফ্যাক্টর, এখন আমাকে বাকি আর কত কোটি টাকা দিবে? 66 কোটি টাকা। ঠিক আছে, এটা হলো কি আমার অগ্রিম ফ্যাক্টরিং। তো আমি ফ্যাক্টরিং সম্পর্কে তোমাদের যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছি যে ফ্যাক্টরিং হলো কোনো ফ্যাক্টরের কাছে বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে কম মূল্যে প্রাপ্য বিলকে বিক্রয় করা। তো এখন কম মূল্যে যদি আমি বিক্রয় করি তাহলে বিক্রয়টা আমি কিভাবে করতে পারি? একটা হচ্ছে অগ্রিম গ্রহণের মাধ্যমে, আরেকটা হচ্ছে বাট্টার মাধ্যমে। তো আমি এখন দেখালাম অগ্রিম গ্রহণের মাধ্যমে কিভাবে আমরা এটাকে বিক্রয় করতে পারি। আর বাট্টার মাধ্যমে বিক্রয় করলে হয় কি, যেমন ধরো আমার কাছে 300 কোটি টাকার একটা প্রাপ্য বিল রয়েছে, এই 300 কোটি টাকার প্রাপ্য বিলটা আমি হয়তো 5% বাট্টায় বিক্রয় করে দিব। তো সেটা আবার বিল বাট্টাকরণ হয়, সেইটাও একটা পদ্ধতি, যে বিল বাট্টাকরণের মাধ্যমেও কিন্তু প্রাপ্য বিল ভাঙানো যায়। তো অনেক সময় কি করা হয় যে ব্যবসায়ীদের তো নগদ অর্থের প্রয়োজন হয়, তখন তারা তাদের এই প্রাপ্য বিলগুলোকে বিক্রয় করে দেয়। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে থাকে। যখন বড় ধরনের ব্যবসা বাণিজ্য সংগঠিত অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে এরকম বিল জমা হয়। তো এই ধরনের বিলগুলোকে মেনটেন করতে গেলে তারা কিন্তু ভীষণ ঝামেলার মধ্যে পড়ে, আর এই ঝামেলা থেকে বাঁচার জন্যই তারা এই দায়িত্বগুলো সাধারণত ফ্যাক্টরিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠান, তাদের হাতে এই দায়িত্বগুলো তারা ছেড়ে দেয়। এবং এই ফ্যাক্টরিং প্রতিষ্ঠানগুলো তখন কি করে, কমিশন বা বাট্টার মাধ্যমে তারা এই প্রাপ্য বিলের অর্থ সংগ্রহ করে দেয়, মানে যিনি পাওনাদার তাকে। এখন আমি তো বলছিলাম যে বিক্রয় করে দিল, তাই না? কম মূল্যে বিক্রয় করে দিল। মেয়াদ পূর্তিতে এই অর্থের টাকা কিন্তু আসলে যিনি বিক্রয় করে দিলেন প্রাপ্য বিল, তার কাছেই যায়। লাভ থাকে ফ্যাক্টরের কাছে মূলত বাট্টা এবং কমিশনের অর্থ। নর্মালি কেউ যদি বিল বাট্টা করে তাহলে সেক্ষেত্রে যে বাট্টা করলো সে কিন্তু লাভবান হয়। অর্থাৎ যিনি প্রাপ্য বিলের মালিক তিনি যদি বিলটি বাট্টা করেন তাহলে তিনি কিন্তু লাভবান হবেন। আর যদি ফ্যাক্টরিংয়ে যায়, ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টি আলাদা। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে বাট্টা প্লাস কমিশনটা কিন্তু এই বিলের থেকে বেশি হয়। কারণ তোমরা খেয়াল করে দেখো, সে 300 কোটি টাকার একটা বিলের অর্থ আদায় করে দিল, সে কিন্তু 24 কোটি টাকা ইনকাম করলো, তাই না? শুধুমাত্র বাট্টা প্লাস কমিশনের পদ্ধতিতে। তো এটা ছিল আমার ফ্যাক্টরিং। আর ফ্যাক্টরিং আরটা হচ্ছে আমার ফরফেটিং। সরি, এখানে একটা বলতে ভুলে গিয়েছি যে মেয়াদ পূর্তির বিষয়টা। মেয়াদ পূর্তিতে ফ্যাক্টরিং যেটা হয়, যে মেয়াদ শেষ হলে তখন মেয়াদ শেষে যে অনেক সময় কিন্তু বিলগুলো কি হয়, প্রত্যাখ্যাত হয়ে যায়, অর্থাৎ বিলের অর্থ পাওয়া যায় না। তখন ফ্যাক্টরিংয়ের জন্য এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বারস্থ হলে তারা এই অর্থটা সংগ্রহ করে দেয়। এক্ষেত্রে বিলের অর্থ অর্থাৎ মেয়াদোত্তীর্ণ যে বিলটি রয়েছে সেই বিলটি তাদের কাছে কম মূল্যে বিক্রয় করে দিতে হয়, এবং কম মূল্যে বিক্রয় করে দেওয়ার পরে তারা, অর্থাৎ যারা ফ্যাক্টর হলেন, তারা এই বিলের সম্পূর্ণ অর্থ আইনগত উপায় হোক বা যেভাবে হোক তারা সংগ্রহ করে, এবং পুরো অর্থটাই কিন্তু এই ফ্যাক্টররাই গ্রহণ করে থাকে। তো এটা ছিল আমাদের ফ্যাক্টরিং। এবার আসি
আসলে আমি তোমাদের বারটা বলছিলাম, কিন্তু এটা বারটা, এটা হবে অন্যান্য খরচ। আসলে 5% হবে অন্যান্য খরচ। বারটা তো তখন হবে যখন বিলটাকে বারটা করা হয়, কিন্তু যখন অগ্রিম ফ্যাক্টরিংটা করা হয়, অগ্রিম ফ্যাক্টরিং, তখন আসলে বারটার কোনো বিষয় থাকে না। এখানে কমিশন প্লাস অন্যান্য খরচ মিলে ব্যাংকের বা যিনি ফ্যাক্টর তার আয়টা হয়ে থাকে। তো এবার আসি ফ্যাক্টরিং, ফোরফেটিং। আসলে দুইটা শব্দ কাছাকাছি, বারবার মুখে আটকে যাচ্ছে। ফরফেটিংটা কি? ফরফেটিংটা হচ্ছে যে আধুনিক যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হচ্ছে, সেই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বল্প বা কোনো প্রাপ্য বিলের বিপরীতে স্বল্প বা মধ্যমেয়াদী অর্থায়ন। বিষয়টা কি আমরা একটু আরও বিস্তারিত বলে তোমরা বুঝতে পারবে। যখন কোনো মানে লেনদেন বা কোনো রপ্তানি চুক্তি হয়, সেই রপ্তানি চুক্তির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের চুক্তির ক্ষেত্রে যদি চুক্তিটি এমন হয় যে সেটি বিলম্বে মূল্য পরিশোধের চুক্তি, অর্থাৎ রপ্তানি চুক্তিটি হচ্ছে বিলম্বে মূল্য পরিশোধ করা হবে। ধরো আমি একজন ব্যক্তির সাথে চুক্তি করলাম, চুক্তিটির মানে পণ্য পৌঁছাবে 3 মাসের মধ্যে, কিন্তু পণ্যের অর্থ যে মূল্যটা সেটা হয়তো আমি 4 মাস পরে পাবো। তো এই মর্মেই কিন্তু আমি চুক্তিটি করলাম। এখন যেহেতু আমি চুক্তিটি করলাম, আমি পণ্য পৌঁছে দিলাম, কিন্তু ওই 1 মাস কি আমি বসে থাকবো? আমি ওই 1 মাস বসে থাকবো না। ওই সময়ে অর্থায়নের জন্য যে প্রতিষ্ঠান আমাকে সহায়তা করবে সেটাই হচ্ছে ফরফেটিং। এবং সে সহায়তা করবে কেন? সে সহায়তা করবে কারণে যে যেহেতু এটি বিলম্বে মূল্য পরিশোধের চুক্তি, সেহেতু রপ্তানিকারককে আমদানিকারক একটি অগ্রিম বা ফিউচার ডেটের, অর্থাৎ ভবিষ্যতের কোনো তারিখের একটি প্রত্যয়পত্র প্রাপ্য বিল প্রদান করবে, যেটি ভবিষ্যৎ তারিখে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে। এবার আসি ফরফেটিং সম্পর্কে। দেখা গেছে যে বিলম্বে যে মানে মূল্য পরিশোধের জন্য যে চুক্তিগুলো হয়, সেক্ষেত্রে যেহেতু যিনি পাওনাদার তিনি একটা ঝুঁকির মুখে পড়েন যে অর্থটা মানে অনেক দেরিতে আসবে, এবং তার যদি নগদ অর্থের প্রয়োজন হয় তাহলে কিন্তু তার অর্থ সংস্থানের সমস্যা হয়। তো এই সমস্যা কাটানোর জন্য সে ফরফেটারের দ্বারস্থ হয়। তো তখন কি করে যে সে মানে রপ্তানিকারক ফরফেটারের সাথে আলোচনা করে, এবং তারা আলোচনা সাপেক্ষে একটি বার্তার হার নির্ধারণ করে নেয় যে যতদিন পর্যন্ত তার যে প্রত্যয়পত্রটি রয়েছে সেই প্রত্যয়পত্রের অর্থ না পাবে, ততদিন পর্যন্ত এই ফরফেটার কি করবে, তাকে তার প্রয়োজনীয় অর্থ সংস্থান করবে, অর্থাৎ তার যে কাজে অর্থের প্রয়োজন আছে সেই অর্থায়নটা করবে ফরফেটার। এবং এই জন্য সে কি করবে, সে কিন্তু মানে কমিশন নেবে, কমিশন প্লাস তার যে অন্যান্য খরচ হয় সেই অন্যান্য খরচের চার্জটা সে নেবে। আর যখন এই মানে তার প্রত্যয়পত্রটির মেয়াদ উত্তীর্ণ হবে এবং সে অর্থটা পাবে, অর্থাৎ রপ্তানিকারক আমদানিকারকের কাছ থেকে তার পণ্যের মূল্য বাবদ অর্থ পাবে, তখন সেই অর্থ পাওয়ার পরে কি করবে, সে ওই যে মানে যে নির্দিষ্ট কমিশন বা অন্যান্য খরচ নিয়ে চুক্তি হয়েছিল ফরফেটারের সাথে, তাকে তার কমিশন এবং অন্যান্য খরচ তাকে প্রদান করে দিবে। এটাই হচ্ছে আসলে ফরফেটিং। তবে ফরফেটিং ফ্যাক্টরিং এর মতো না। ফ্যাক্টরিং এ কি দেখা হয়? ফ্যাক্টরিং দেখা হয় মানে প্রাপ্য বিলের মূল্য, প্রাপ্য বিলের যে মানে কতদিনে সেটা ম্যাচিওর হবে, প্রাপ্য বিলের ক্ষেত্রে ফ্যাক্টর এবং পক্ষগুলো, যেমন এখানে রপ্তানিকারক আমদানিকারক ফ্যাক্টর, মানে তাদের মধ্যে যে লিয়াজ অবস্থাটা সেটাই কিন্তু তারা বিবেচনা করে। আর ফরফেটিং এর ক্ষেত্রে কিন্তু শুধু প্রাপ্য বিলকে বা প্রত্যয়পত্রকে ঘিরে হয় না, এটা হয় পুরো যে তাদের রপ্তানি চুক্তিটা, সেই চুক্তিটা নিয়েই কিন্তু এখানে ফরফেটার কাজ করে। যেহেতু সে এখানে অর্থায়ন করতেছে, তার মানে তাকে সমস্ত তথ্য জানতে হয়, এবং যেহেতু সে এখান থেকে একটা তার আয়ের সুযোগ রয়েছে, সেহেতু সে নিশ্চিত হতে চায় তার যে মানে বিনিয়োজিত অর্থটি রয়েছে সেটি যেন তার কাছে ফেরত আসে। আর এ লক্ষ্যে কিন্তু সে রপ্তানিকারকের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। যখন মানে তারা তাদের প্রয়োজনীয়, অর্থাৎ রপ্তানিকারক এবং ফরফেটার মিলে তাদের যে কমিশন প্লাস অন্যান্য চার্জের পরিমাণ নির্ধারণ করে, যে কত অ্যামাউন্টের হবে টাকাটা, সেটা নির্ধারণ করে, তখন ওই টাকার বিষয়ে কিন্তু রপ্তানিকারক আবার আমদানিকারকের সাথে কথা বলে
যেহেতু আমদানিকারক বিলম্বে অর্থ প্রদান করবে, সেহেতু এই ফোরফিটারের যে কমিশনের টাকাটা সেটা কিন্তু আমদানিকারককেই প্রদান করতে হবে। এবং এক্ষেত্রে প্রথমে আমদানিকারক রপ্তানিকারক যদি রাজি হয় যে হ্যাঁ ফোরফিটারের অর্থায়নের টাকা আমদানিকারক দিতে প্রস্তুত, তখন আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে রপ্তানি চুক্তি হয়। পরে আবার রপ্তানিকারক এবং ফোরফিটারের মধ্যে চুক্তি হয়। এবং এক্ষেত্রে কি করা হয়, এ ধরনের চুক্তির ক্ষেত্রে শুরুতেই কিন্তু তারা লেনদেনের উদ্দেশ্যেই একটি বা জামানতের উদ্দেশ্যে বা নিশ্চয়তার উদ্দেশ্যে একটি প্রাপ্য বিল গ্রহণ করে, যেটি ভবিষ্যতের তারিখে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে। অর্থাৎ এটা একটা জামানত। যখন আবার আমদানিকারক রপ্তানিকারককে তার প্রত্যয়পত্রের অর্থ প্রদান করে দেয় বা মূল্য পরিশোধ করে দেয়, তখন কিন্তু এই যে অগ্রিম তারিখের যে মানে প্রাপ্য বিলটি প্রদান করা হলো, এটি কিন্তু আবার ফেরত দিয়ে দিতে হয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন সেই প্রাপ্য বিলটি মানে আমদানিকারক রপ্তানিকারককে প্রদান করছে, তার মধ্যে নিশ্চয়তা মানে শরৎ কিন্তু থাকতে হয় যে ব্যাংকের মাধ্যমে প্রত্যয়পত্রটি আমদানিকারক রপ্তানিকারককে পাঠিয়েছিল। তো এই ছিল আমার ফ্যাক্টরিং আর ফরফেক্টিং। তো তোমাদের আলোচনার আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে রেমিটেন্সের কি প্রয়োজনীয়তা। রেমিটেন্সের প্রয়োজনীয়তা সম্পর্কে আসলে অনেক বললে কম বলা হয়। তারপরে আমি তোমাদেরকে বলি যে এটা যেমন আমাদের জীবনযাত্রাকে উন্নত করছে, আমাদের দেশের কিন্তু অর্থনীতিকেও মানে আরও গতিশীল করে তুলছে। যখন সারা বিশ্বে প্রবৃদ্ধি বা জিডিপি নিম্নগামী, সেখানে কিন্তু আমাদেরটা মোটামুটি স্থিতিশীল। এর কারণ কিন্তু যে প্রবাসীরা বিদেশ থেকে আমাদের জন্য যে অর্থ পাঠাচ্ছে, সেই রেমিটেন্সটা, এই রেমিটেন্স কিন্তু আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটাও বৃদ্ধি করছে, যার মাধ্যমে সরকার মূলধনী যন্ত্রপাতি কিনতে পারছে বা যেখানে বিদেশি মানে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হচ্ছে সেখানে তারা সেটা ব্যবহার করতে পারছে। যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে, বেকার সমস্যা দূর হচ্ছে, শিক্ষিত লোকের হার বাড়ছে, সবই কিন্তু রেমিটেন্সের কারণে হচ্ছে। তো রেমিটেন্সের গুরুত্ব আসলে অপরিসীম। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।